আজকে আমরা হায়ার সেকেন্ডারি টেস্ট এক্সামিনেশন 2021 ক্লাস 12 ফিজিক্সের পার্টি সেকশন 2 গ্রুপ বি সি এর কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করব। ইতিমধ্যে গত ভিডিওতে আমরা পার্টি সেকশন 2 গ্রুপ বি এর কোশ্চেন এবং অ্যান্সার আমরা আলোচনা করেছি। আজকে গ্রুপ সিটা আলোচনা করব, যেখানে 3 মার্কের কোশ্চেন 9টা করতে হবে, মোট 27। 10 নম্বর কোশ্চেন, আলোক তরঙ্গ বিস্তারের ক্ষেত্রে হাইজেন্সের নীতি প্রয়োগ করে আলোর প্রতিসরণের সূত্রটি ব্যাখ্যা করো। হাইজেন্সের তরঙ্গতত্ত্বের সাহায্যে প্রতিসরণ সূত্রগুলি প্রমাণ। মনে করা যাক XY একটি সমতল প্রতিসারক তল, যা 1 নম্বর ও 2 নম্বর মাধ্যমের বিভেদ তল। 1 নম্বর মাধ্যমে আলোর বেগ c1 এবং 2 নম্বর মাধ্যমে আলোর বেগ c2। μ1 ও μ2 যথাক্রমে 1 নম্বর ও 2 নম্বর মাধ্যমে প্রতিসরাঙ্ক। অতএব μ1 সমান c/c1 এবং μ2 সমান c/c2। অতএব 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক 1μ2 সমান μ2/μ1 সমান c/c2 বাই c/c1 সমান c1/c2। মনে করা যাক একটি সমতল তরঙ্গমুখ কোনো তলে আপতিত হল। প্রসঙ্গত উল্লেখ্য, আপতিত সমতল তরঙ্গমুখ ও কাগজের তল পরস্পরকে AC সরলরেখায় ছেদ করেছে। XY প্রতিসারক তলটিও কাগজের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। হাইজেন্স নীতি অনুযায়ী AC তরঙ্গমুখের প্রতিটি বিন্দু অনুতরঙ্গের উৎস হিসাবে কাজ করে। মনে করা যাক t=0 সময়ে তরঙ্গমুখের একটি প্রান্ত প্রতিসারক তলকে A বিন্দুতে স্পর্শ করে এবং এই মুহূর্তে AC তরঙ্গমুখের প্রতিটি বিন্দু থেকে অনুতরঙ্গ সৃষ্টি হয়। সৃষ্ট অনুতরঙ্গগুলি ক্রমে ক্রমে প্রতিসারক তলে গিয়ে পৌঁছায়। ধরা যাক t সময় পরে C প্রান্ত থেকে সৃষ্ট অনুতরঙ্গ F বিন্দুতে পৌঁছায়। আবার প্রতিসারক তলের A বিন্দু থেকে F বিন্দুর মধ্যবর্তী সব বিন্দু ক্রমশ অনুতরঙ্গ সৃষ্টি করবে। সুতরাং যে সময়ে C বিন্দু থেকে অনুতরঙ্গ F বিন্দুতে পৌঁছায়, সেই সময়ে A বিন্দুতে উৎপন্ন অনুতরঙ্গ 2 নম্বর মাধ্যমে কিছু দূর অগ্রসর হয়। A বিন্দুকে কেন্দ্র করে C2T ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। F বিন্দু থেকে ওই বৃত্তচাপের ওপর স্পর্শক FD অঙ্কন করা হলো। এই FD হলো t সময় পরে প্রতিষ্ঠিত তরঙ্গমুখ। স্বভাবতই CF সমান C1T এবং AD সমান C2T। আপতিত তরঙ্গমুখ AC এর ওপর অঙ্কিত লম্ব রেখাগুলি M1A ও M2F হল আপতিত রশ্মি এবং প্রতিফলিত তরঙ্গমুখ DF এর ওপর অঙ্কিত লম্ব রেখাগুলি যথাক্রমে AM1' ও FM2' হল এদের আনুষঙ্গিক প্রতিষ্ঠিত রশ্মি। NA ও N'F হল আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব। অতএব M1A কোণ AN কোণ সমান আপতন কোণ সমান I এবং কোণ M2' FN' সমান প্রতিসরণ কোণ সমান R। চিত্র থেকে তোমরা দেখো কোণ CAF সমান 90 ডিগ্রি মাইনাস কোণ NAC সমান কোণ M1AC মাইনাস কোণ NAC সমান কোণ M1AN সমান I এবং কোণ AFD সমান 90 ডিগ্রি মাইনাস কোণ N'FD সমান কোণ M2' FD মাইনাস
কোণ n ড্যাশ FD সমান কোণ M2 ড্যাশ FN ড্যাশ সমান R। এখন ত্রিভুজ ACF থেকে পাওয়া যায় sin I সমান CF বাই AF সমান C1T বাই AF এবং ত্রিভুজ ADF থেকে পাওয়া যায় sin R সমান AD বাই AF সমান C2T বাই AF। অতএব sin I বাই sin R সমান C1T বাই C2T সমান C1 বাই C2 সমান 1 মিউ T সমান মিউ T বাই মিউ 1। অতএব মিউ 1 sin I সমান মিউ 2 sin R। সুতরাং প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি প্রমাণিত হল। ACFD এবং AF হল কাগজের তলের সঙ্গে যথাক্রমে আপতিত তরঙ্গমুখ, প্রতিসৃত তরঙ্গমুখ এবং প্রতিসারক তলের ছেদরেখা। তাই এদের লম্বগুলি অর্থাৎ আপতিত রশ্মি M1A বা M2F, প্রতিসৃত রশ্মি AM1 ড্যাশ বা FM2 ড্যাশ এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর লম্ব AN বা FN ড্যাশ একই সমতলে থাকে। সুতরাং প্রতিসরণের অপর সূত্রটিও প্রমাণিত হল। 10 অথবা আলোর ব্যতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্যগুলি লেখো। বায়ু ও কাঁচের মধ্যেকার সংকট কোণ θc। যদি একটি আলোকরশ্মি IP সমবর্তন কোণে কাঁচের উপর আপতিত হয় তাহলে θc ও IP এর মধ্যে সম্পর্ক কি? আলোর ব্যতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য। ব্যতিচার অপবর্তন। 1. ব্যতিচার দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত আলোক তরঙ্গের উপরিপাতের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। অপবর্তন। 1. একই তরঙ্গমুখের বিভিন্ন বিন্দু থেকে আগত গৌণ তরঙ্গসমূহের উপরিপাতের ফলে অপবর্তন সৃষ্টি হয়। ব্যতিচার। 2. ব্যতিচার ঝালর প্রস্থগুলি সাধারণত সমান হয়। অপবর্তন। 2. অপবর্তন ঝালর প্রস্থগুলি কখনোই সমান হয় না। ব্যতিচার। 3. ব্যতিচার ঝালরে উজ্জ্বল পটিগুলির তীব্রতা সমান হয়। 3. অপবর্তন ঝালরে উজ্জ্বল পটিগুলির তীব্রতা সমান থাকে না। 4. ব্যতিচার ঝালরে অন্ধকার পটিগুলি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন থাকে। 4. অপবর্তন ঝালরে অন্ধকার পটিগুলি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন নয়, এগুলি আংশিক অন্ধকারাচ্ছন্ন। সমবর্তন কোণ ও সংকট কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। ব্রুস্টারের সূত্রানুযায়ী মিউ সমান tan IP, যেখানে IP সমান সমবর্তন কোণ। স্নেলের সূত্রানুসারে মিউ সমান 1/sin θc, যেখানে θc সমান সংকট কোণ। অতএব tan IP সমান 1/sin θc বা tan IP সমান cosec θc বা IP সমান tan ইনভার্স cosec θc, এটি নির্ণয় সম্পর্ক। কোশ্চেন নাম্বার 11। সাবেশাঙ্ক ও পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক কি? শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র ব্যাখ্যা করো। 1+2। প্রথম কোশ্চেন, সাবেশাঙ্ক ও পারস্পরিক আবেশাঙ্কের মধ্যে সম্পর্ক। কুণ্ডলী দুটির সাবেশাঙ্ক ধরি L1 ও L2 হলে পারস্পরিক আবেশাঙ্ক হয় M সমান K × √L1 L2। এখানে K হলো একটি সংযোগ ধ্রুবক যার মান 1 অথবা তার চেয়ে কম। একটি কুণ্ডলীর চৌম্বক প্রবাহের সঙ্গে অন্যটি সম্পূর্ণভাবে জড়িত থাকলে, যেমন একসঙ্গে জড়ানো দুটি সলিনয়েডের নিলে K সমান 1 হয়, তখন M সমান √L1 × L2। শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রের প্রমাণ। তড়িৎচুম্বকীয় আবেশ সম্বন্ধীয়
লেঞ্জের সূত্রটি যে শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায় তা সহজেই দেখানো যেতে পারে। ধরা যাক একটি দণ্ডচুম্বক এম এর উত্তর মেরুকে একটি বদ্ধ কুণ্ডলী সি এর অক্ষ বরাবর কুণ্ডলীটির দিকে সরানো হচ্ছে। এর ফলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, অর্থাৎ তড়িৎ শক্তির সৃষ্টি হবে। শক্তির সংরক্ষণ সূত্রানুসারে অন্য কোনো শক্তির রূপান্তরের মাধ্যমেই এই তড়িৎ শক্তি পাওয়া যেতে পারে, অর্থাৎ এর জন্য অবশ্যই কিছুটা ধনাত্মক বাহ্যিক কার্যের প্রয়োজন। আমরা জানি বলের বিরুদ্ধে কৃতকার্য হল ধনাত্মক। সুতরাং আলোচ্য দৃষ্টান্তে এম চুম্বকটিকে গতিশীল রাখতে অবশ্যই একটি বিপরীতমুখী বলের বিরুদ্ধে কার্য করতে হবে। কুণ্ডলীর আবিষ্ট প্রবাহই হল এই বিরুদ্ধ বলের উৎস। স্পষ্টত কুণ্ডলীটিতে প্রবাহ বামাবর্তী হলে তবেই কুণ্ডলীর সামনের তলে এন মেরু গঠিত হবে এবং দণ্ডচুম্বকের গতিকে বাধা দেবে। সুতরাং শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 11 অথবা ঘূর্ণি প্রবাহ কি? একটি এসি বর্তনীর রোধ 25 ওহম ও প্রতিরোধ 50 ওহম হলে বর্তনীর ক্ষমতা গুণক কত? আছে 1+2। আসছে ঘূর্ণি প্রবাহ বা ফুকু প্রবাহ বা এডি প্রবাহ কাকে বলে? কোনো ধাতুখণ্ডকে স্থির চৌম্বক ক্ষেত্রে যদি গতিশীল রাখা হয় বা কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে একটি ধাতুখণ্ড রাখা হয়, তবে ধাতুখণ্ডের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের দরুন ধাতুর খণ্ডের উপাদানের ভিতর তড়িৎ প্রবাহ আবিষ্ট হতে দেখা যায়। এ প্রবাহ বদ্ধ পথে লেঞ্জের সূত্র নির্দেশিত অভিমুখে প্রবাহিত হয়। এই প্রবাহকে এডি প্রবাহ বা ফুকো প্রবাহ বা ঘূর্ণি প্রবাহ বলে। পরের কোশ্চেনের পরের প্রবলেমের সলিউশন বলছে ক্ষমতা গুণক কত? ক্ষমতা গুণক cos θ সমান R/Z সমান আর এর মান হলো 25 আর জেড এর মান হলো 50 সমান 25/50 সমান হাফ। কোশ্চেন নাম্বার 12 নিবৃত্তি বিভব বা ছেদক বিভব কি? একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিদশার শক্তির পরিমাণ -13.6 ইলেকট্রন ভোল্ট। একটি ইলেকট্রনকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষে নিয়ে যেতে কতটা শক্তির প্রয়োজন? কোশ্চেন নাম্বার আছে 1+2। নিবৃত্তি বিভব বা ছেদক বিভব কি? ফটোক্যাথোডের সাপেক্ষে যে ন্যূনতম ঋণাত্মক বিভবে সংগ্রাহক প্লেটকে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয় তাকে নিবৃত্তি বিভব বা ছেদক বিভব বলে। পরেরটা একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিদশায় শক্তির পরিমাণ -13.6 ইলেকট্রন ভোল্ট। একটি ইলেকট্রনকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষে নিয়ে যেতে কতটা শক্তির প্রয়োজন? এর সলিউশন ঘরের উষ্ণতায় অধিকাংশ হাইড্রোজেন পরমাণু ভূমিস্তরে থাকে। যখন একটি হাইড্রোজেন পরমাণু বহিস্থ কোনো উৎস থেকে শক্তি সংগ্রহ করে, যেমন ইলেকট্রনের সংঘর্ষ থেকে প্রাপ্ত শক্তি ইত্যাদি, তখন ওই পরমাণুটির ইলেকট্রনটি উচ্চতর শক্তিস্তরে উন্নীত হয়ে যায় এবং পরমাণুটিকে তখন উত্তেজিত অবস্থায় আছে বলে ধরা হয়। n=2 বা এল কক্ষপথের ক্ষেত্রে পরমাণুটির শক্তি হয় E2, যেখানে E2 সমান -13.6/2² ইলেকট্রন ভোল্ট সমান -13.6/4 ইলেকট্রন ভোল্ট সমান -3.40 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটিকে এর প্রথম উত্তেজিত শক্তিস্তরে উন্নীত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা হল E2 - E1। E1 হল ভৌম শক্তিস্তরের শক্তি সমান -3.40 -13.6 ইলেকট্রন ভোল্ট সমান 10.2 ইলেকট্রন ভোল্ট। কোশ্চেন নাম্বার 13 পিএন সংযোগ ডায়োড কি? জেনার ডায়োডের বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো ও বিভব ভঞ্জক চিহ্নিত করো। পিএন সংযোগ ডায়োড সংজ্ঞা: বিপরীতমুখী ডোপিং করে কোনো অর্ধপরিবাহী গ্লাসের একাংশকে পি টাইপ ও অপরাংশকে এন টাইপ করা হলে ওই গ্লাসটিকে পিএন সংযোগ বলা হয়। জেনার ডায়োডের বৈশিষ্ট্য লেখো। সম্মুখ বায়াসে জেনার ডায়োডের অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখটি সাধারণ অর্ধপরিবাহী ডায়োডের বৈশিষ্ট্য লেখের অনুরূপ।
কিন্তু বিপরীত পায়াসে ভোল্টেজ একটি বিশেষ মানে ভিজেডে পৌঁছলেই বিপরীত প্রবাহ দ্রুত হারে বাড়তে থাকে। ভোল্টেজের আর বিশেষ কোনো পরিবর্তন হয় না। বৈশিষ্ট্য লেখর এই অংশটি প্রায় একটি উলম্ব রেখা এই দ্বারা সূচিত হয়। একটি আদর্শ জেনার ডায়োডে প্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোল্টেজের বৃদ্ধি শূন্য হয়। বাস্তব ক্ষেত্রেও এই বৃদ্ধি 1% থেকে 5%-এর মধ্যে থাকে। 13 অথবা স্পন্দক কাকে বলে? দিক সংখ্যায় রূপান্তর করো 37.375। স্পন্দক বা প্রকম্পকের সংজ্ঞা: যে যন্ত্র ব্যবস্থা কোনো সমপ্রবাহ ডিসি বা অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহ এসিকে সুনির্দিষ্ট কম্পাঙ্কের পরিবর্তী সংকেতে এসি সিগন্যালে রূপান্তরিত করে তাকে স্পন্দক বা প্রকম্পক বলে। দিক সংখ্যায় রূপান্তর করো 37.375। কীভাবে করব দেখো, 37কে 2 দিয়ে ভাগ করলাম 18, অবশিষ্ট থাকলো কত? 1। আবার 2 দিয়ে 18কে ভাগ করলাম 9, অবশিষ্ট থাকলো কত? 0। 9কে 2 দিয়ে ভাগ করলাম 4, অবশিষ্ট থাকলো 1। 4কে 2 দিয়ে ভাগ করলাম, অবশিষ্ট থাকলো 0। 2কে 2 দিয়ে ভাগ করলাম, অবশিষ্ট থাকলো 0। 1কে 2 দিয়ে ভাগ করলাম, অবশিষ্ট থাকলো 1। তো নিচ থেকে উপরের দিকে আমরা গেলে 37-এর ডেসিমেল থেকে আমরা বাইনারি পাবো 1001001, অর্থাৎ 3710 থেকে 10010112। 0.375কে আমরা বাইনারিতে নিয়ে যাব। কিভাবে? 0.375 × 2 সমান তাহলে কত? 0.750। 0.750 × 2 সমান 0.50। আগেরটা থেকে আমরা পূর্ণ সংখ্যা কত পেয়েছি? 0। আবার 1.50 × 2 সমান 1, আর এর একটা 1, এর পূর্ণ সংখ্যা 1কে আমরা নিয়ে নিয়েছি এখানে, আবার 0 + 1 করেছি। অতএব 0.375 ডেসিমেল থেকে বাইনারি হবে 0.001। টোটাল তাহলে 37.375 ডেসিমেল থেকে বাইনারি হবে 100.101.011। পরে কোশ্চেন 14, মজুলের সূত্রটি বিবৃত করো, তার ব্যাখ্যা দাও। হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামা শ্রেণীর রেখাগুলি তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অংশে পড়ে? নাম্বার আছে 2.1, 2+1। মজুলের সূত্রটি বিবৃত করো। সূত্র: কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক সংখ্যা সমানুপাতিক। এর ব্যাখ্যা: জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের কে আলফা চূড়ার কম্পাঙ্ক যদি নিউ হয় তবে মজুলের সূত্রানুযায়ী √μ সমান জে। পরে কোশ্চেন একই দাগে, হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামা শ্রেণীর রেখাগুলি তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অংশে পড়ে? না দৃশ্যমান আলো এই অংশে পড়ে।